খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাবরির জন্য ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা এসেছে হুমায়ুনের কাছে। এমএলএর নিজের সম্পত্তি কত? ঐদ দত্তের পতন এটাই হওয়ার ছিল। ইন্ডিগো বিপর্যয়ে বিস্ফোরক খোলা চিঠি পাইলটের কাঠগড়ায় সিইও সহ ৮ কর্তা। সিএএতে নাগরিকত্ব পেয়েই দলবদল তৃণমূলে, যোগ বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ বাংলাদেশের। রবিবার পর্যন্ত বাংলায় আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ৫৫ লক্ষেরও বেশি, জানালো কমিশন। হায়দ্রাবাদের স্মারক বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা। মুস্তাক মালিক বললেন, সুপ্রিম রায়ের পর থেকেই ছিল ভাবনা। মাথার খুলি ভেঙে দেওয়ার হুমকি, শুভেন্দুকে বেলাগাম আক্রমণ, দাপুটে তৃণমূল নেতার মন্তব্যে তোলপাড়। আসছি বিস্তারিত খবরে। বাবরির জন্য ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা এসেছে হুমায়ুনের কাছে। এমএলএর নিজের সম্পত্তি কত? গত ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরে স্থাপন করেছেন বিধায়ক হুমায়ুন কবির। এই আবহে কয়েক লক্ষ ইট এসে পৌঁছেছে বেলডাঙ্গা রেজিনগরে। এদিকে ট্রাঙ্কে ভরে ভরে আর্থিক অনুদান এসেছে মসজিদ তৈরির জন্য। হুমায়ুন দাবি করেন, তার এই বাবরি মসজিদ তৈরি করতে ৩০০ কোটি টাকা লাগবে। এদিকে হুমায়ুন কবির ২ দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে আছেন। তিনি ব্যক্তিগতভাবে নিজে কোটিপতি। তৃণমূল, ভারতীয় জনতা পার্টি সহ অনেক দলেই ছিলেন তিনি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের প্রতিবেদনে বলা হয়েছে, হুমায়ুন কবিরের মোট সম্পদ ৩,৭,৪২,৩০০ টাকা। এর মধ্যে ৯৬,৭৫,৯৩০ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। অন্যদিকে স্থাবর সম্পত্তি ২,১০,৬৬,৩৭০ টাকা। এই পরিসংখ্যানগুলি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এ দাখিল করা হলফনামা থেকে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া তাঁর হলফনামায় হুমায়ুন জানিয়েছেন, তাঁর কাছে একটি টাটা স্ট্রম সাফারি গাড়ি, ৩,৯৫,০০০ টাকা মূল্যের ৮০ গ্রাম সোনা আছে। এছাড়া তাঁর কৃষি জমিও রয়েছে। এদিকে হুমায়ুন কবিরের বাড়িতে চলছে বাবরি মসজিদ তৈরির জন্য পাওয়া অনুদানের গণনা। হুমায়ুন দাবি করেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিই নাকি ৮০ কোটি টাকা অনুদান দেবেন বাবরি মসজিদ তৈরির জন্য। আরও বহু মানুষ টাকা দিচ্ছেন। এরই মধ্যে ১১টি ট্রাঙ্কে নগদ টাকা এসেছে বাবরি মসজিদ তৈরির জন্য। টাকা গুনছেন ৩০০ জন মিলে। এদিকে কিউআর কোড স্ক্যান করে এখনো পর্যন্ত ৯৩ লক্ষ টাকা জমা পড়েছে। জমা পড়া অর্থ কোটির গণ্ডি পার করলেও মোট কত টাকা জমা পড়েছে তা এখনো জানা যায়নি। ঐদ দত্তের পতন এটাই হওয়ার ছিল। ইন্ডিগো বিপর্যয়ে বিস্ফোরক খোলা চিঠি পাইলটের, কাঠগড়ায় সিইও সহ ৮ কর্তা। দেশব্যাপী ইন্ডিগোর অচল অবস্থায় এবার সংস্থার শীর্ষ কর্তাদের দিকে আঙুল তুলেছেন এক পাইলট। নিজের নাম গোপন রেখে লেখা এক খোলা চিঠিতে তিনি সিইও পিটার এলবার্স সহ মোট ৮ জন আধিকারিককে এই বিপর্যয়ের জন্য সরাসরি দায়ী করেছেন। ওই পাইলটের অভিযোগ, সংস্থার ভেতরের সমস্যা একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর ধরে কর্মীদের উপর শোষণ, প্রবল কাজের চাপ এবং শীর্ষ কর্তাদের ঐধ্যতা ও অহংকার, এর কারণেই এই চরম দুর্নীতি নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চিঠিতে আরও দাবি করা হয়েছে যে এই অবস্থা চলাকালীনও সিইও এলবার্স নেদারল্যান্ডসে ছুটি কাটাতে গিয়েছিলেন। লাগাতার দুর্ভোগে হাজার হাজার যাত্রী ভুক্তভোগী হওয়ায় ডিজিসিএ ইতিমধ্যে ইন্ডিগোর সিইওকে নোটিশ পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে জবাব চেয়েছে। কেন্দ্রীয় আইন মেনে কর্মীদের ন্যূনতম মজুরি ও কাজের চাপ কমানোর বিষয়গুলি কার্যকর না হওয়ায় সংস্থাটি বিপাকে পড়েছে বলে মনে করা হচ্ছে। সিএএতে নাগরিকত্ব পেয়েই দলবদল তৃণমূলে, যোগ বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ বাংলাদেশের। বিজেপি বিধায়ক অসীম সরকারের সহযোগিতায় সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছিলেন চাকদাহের শঙ্কর কুমার রায়। ৭ দিন পেরোতে না পেরোতেই ভোল বদল। রবিবার তৃণমূলে যোগ দিলেন পৌর। তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অসীম সরকারের দাবি, ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে ওই পৌরকে। নদিয়া জেলার চাকদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর কুমার রায় পেশায় মোহরে। বহু বছর আগে বাংলাদেশ থেকে বেআইনি পথে ভারতে আসেন তিনি। ফলে খাতায় কলমে এদেশের নাগরিক ছিলেন না তিনি। বিজেপি বিধায়ক অসীম সরকার ঘনিষ্ঠ ওই পৌর সম্পত্তি সিএএতে আবেদন করেন, নাগরিকত্ব পান। চাকদা থেকে তিনিই প্রথম নাগরিকত্ব পেয়েছেন। এর ৭ দিনের মাথায়
তৃণমূল শিবিরে যোগ দিলেন শঙ্কর। তৃণমূলে যোগ দিয়ে শঙ্কর কুমার রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার দেখে তিনি উৎসাহিত হয়েছেন, তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যদিও তিনি বিজেপি করতেন না বলেই দাবি করেছেন শঙ্কর। যোগদান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস অধিকারী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলায় উন্নয়নের যজ্ঞে সামিল হতে এই যোগদান। এ বিষয়ে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার বলেন, গত নির্বাচনের আগে থেকে রাজ্য জুড়ে ভয়ভীতির রাজনীতি চলছে, তারই প্রতিফলন চাকদাহে আমার ঘনিষ্ঠ শঙ্কর কুমার রায় সহ 5 বিজেপি কর্মীকে ভয় দেখিয়ে যোগদান করানো হয়েছে। শঙ্কর কুমার রায়ের বাড়িতে একটি সিএএ ক্যাম্প করা হয়েছিল, তাও ভয় দেখিয়ে বন্ধ করানো হয়েছে। রবিবার পর্যন্ত বাংলায় আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 55 লক্ষেরও বেশি, জানালো কমিশন। বাংলায় এসআইআর চলছে জোর কদমে, কত ফর্ম ডিজিটাইজেশন হলো সেই ক্রমাগত তথ্য আপডেট করছে নির্বাচন কমিশন। রবিবার কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী মৃত ভোটার সংখ্যা বেড়ে হলো 23,90,565। এখনো অবধি প্রায় 90%-এরও বেশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন কাজ শেষ হয়ে গেছে। আর সেই হিসাবে কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রবিবার সন্ধ্যা পর্যন্ত আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে হলো 55,86,753। এখন ভোটারদের মনে প্রশ্ন উঠতে পারে, এনআই কালেক্টেবল বলতে ঠিক কাদের কথা বলা হচ্ছে? কমিশন আগেই জানিয়েছিল, যারা মৃত পাওয়া যায়নি বা অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যারা স্থায়ীভাবে সরে গেছে, আগেই এনরোল করা ছিল বা নাম ছিল এবং অন্যান্যদের মিলিয়ে এই আনকালেক্টেবল। কমিশনের বক্তব্য, যেহেতু এখনো একাধিক জেলায় এখনো আনকালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসন সংখ্যাটা পাওয়া যাচ্ছে না, যে কারণে বেশ কয়েকজন বিএলওর কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। কমিশন খবর পেয়েছে, অনেক জায়গায় 3 বার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করেছেন বেশ কিছু বিএলও। এমনও খবর পাওয়া গেছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলওদের বলছেন এখন কিছু আপলোড করার দরকার নেই, একেবারে শেষ মুহূর্তে যখন বলা হবে তখন করলেও হবে। জানিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেন স্পেশাল অবজারভার। ঘুরিয়ে জানতেও চেয়েছিলেন, ঠিক কার নির্দেশের অপেক্ষা করছেন বিএলওরা? কমিশনের বক্তব্য, এই আপলোডের প্রসেস যত তাড়াতাড়ি মিটবে তত স্পষ্ট হবে বাংলায় মৃত ভোটারের আসন সংখ্যাটা। বস্তুত এদিনই নির্বাচন কমিশন বাংলায় 2টি শূন্য পদে যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগের অনুমোদন দিয়েছে। শুক্রবার জারি হওয়া কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দায়িত্ব পেতে চলেছেন 2 আইএএস আধিকারিক, বন্দনা পোখরিয়াল এবং দিব্য মুরুগেশন। চিঠিতে বলা হয়েছে, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের 25 নম্বরের চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশন এই দুজনের নাম অনুমোদন করেছে। শূন্য থাকা 2টি পদে তারা যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে দায়িত্ব নেবেন। এছাড়া ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকের প্যানেলটিও পশ্চিমবঙ্গ সরকারের কাছে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কমিশন। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে। হায়দ্রাবাদের স্মারক বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা। মুস্তাক মালিক বলছেন, সুপ্রিম রায়ের পর থেকেই ছিল ভাবনা। মুর্শিদাবাদের পর এবার হায়দ্রাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের 33তম বছরে এই ঘোষণা করলেন তেহরিক মুসলিম শাবানের সভাপতি, তেলেঙ্গানা মুসলিম জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মুস্তাক মালিক। ঐতিহাসিক বাবরি মসজিদের আদলেই হায়দ্রাবাদের স্মারক বাবরি মসজিদ তৈরির ঘোষণা করলেন তিনি। শনিবার প্রকাশ্যে জনসভায় হায়দ্রাবাদের স্মারক বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন মুস্তাক। তিনি বলেন, মুর্শিদাবাদে মুসলিমদের দেখলাম কাঁধে ইট নিয়ে 200 কিলোমিটার হাঁটছেন, যাতে বাবরি মসজিদের প্রতিরূপ তৈরি করে যায়। 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে এই স্বপ্ন লালন করে আসছিলাম আমি। আল্লাহ চাইলে বাবরি মসজিদের স্মারক হায়দ্রাবাদে তৈরি হবে। মুস্তাক আরও বলেন, শিলান্যাস যখন হবে সব ধর্মের মানুষের প্রতিনিধি উপস্থিত থাকবেন। এখানে ঘৃণার কোনো জায়গা থাকবে না, মসজিদ ভালোবাসার জায়গা, সব ধর্মের মানুষকে আমন্ত্রণ জানানো হবে।
মসজিদ তৈরির কাজে বাধা পেতে হতে পারে, বিরোধিতা হতে পারে জেনেও আত্মবিশ্বাসী মুস্তাক জানিয়েছেন 2026 সালের ডিসেম্বর নাগাদ কাজ শুরু হয়ে যাবে। মুস্তাক জানিয়েছেন হায়দ্রাবাদের শারক বাবরি মসজিদ শুধুমাত্র ধর্মস্থানই হবে না, 1992 সালের দাঙ্গার স্মারক হয়ে থাকবে এই মসজিদ। সাম্প্রদায়িক দাঙ্গা 2000-এর বেশি মানুষ, যাদের অধিকাংশই মুসলিম, সবকিছুর জানান দেবে। শুধুমাত্র মুর্শিদাবাদ বা হায়দ্রাবাদই নয়, দেশের আরও বেশ কিছু জায়গা থেকে বাবরি মসজিদ নির্মাণের দাবি শোনা যাচ্ছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করে ফেলা হুমায়ুন জানিয়েছেন, বীরভূম মালদা থেকে বাবরি মসজিদের প্রস্তাব এসেছে, তাদের প্রস্তাব বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন হুমায়ুন। মাথার খুলি ভেঙে দেওয়ার হুমকি, শুভেন্দুকে বেলাগাম আক্রমণ, দাপুটে তৃণমূল নেতার মন্তব্যে তোলপাড়। মালদায় রাজনৈতিক উত্তাপ চরমে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জেলা সভাপতি ও মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। শনিবার রাতে ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় তৃণমূলের সংহতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। তার মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। সভামঞ্চে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, পুরাতন মালদার ভাইস চেয়ারম্যান ফিকুল ইসলাম সহ তৃণমূলের অন্যান্য নেতারা। বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বক্সী অভিযোগ করেন, রাতের অন্ধকারে বিরোধীরা নানাভাবে ষড়যন্ত্র করছে। সুর চড়িয়ে তিনি বললেন, যে মাথা দিয়ে ষড়যন্ত্র করছে সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে। পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কদর্য ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার অভিযোগ তোলেন তিনি। দাবি করেন, চাইলে তৃণমূল মালদায় শুভেন্দুকে গাড়ি থেকে নামতে দেবে না। বক্সির আরও অভিযোগ, বিজেপি রাজ্যে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিরোধী দলনেতার অশালীন ভাষা এবং রাজ্য জুড়ে উত্তেজনা ছড়ানোর অভিযোগে তিনি এমন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বলে দাবি করেন তিনি। অন্যদিকে বিষয়টি নিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী তৃণমূলকে কটাক্ষ করে বলেন, কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী মালদায় এসেছিলেন। অনুষ্ঠানে মানুষের ঢল দেখে তৃণমূলের মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই এখন উল্টোপাল্টা মন্তব্য করছে। হিম্মত থাকলে যা বলছে করে দেখাক। ঘটনার জেরে মালদা জেলায় রাজনৈতিক তাপমাত্রা আরও বেড়ে গেলে বলেই মনে করছে রাজনৈতিক মহল।